আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব রানা আপনাদের জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ধানের বীজ, ধানের চারা, ধানের যে ভিটামিন পিজিআর এবং ধানের যে ছত্রাকনাশক, ধানের যে রোগ রয়েছে এবং ধানের বাজারজাতকরণ এবং ধানের কেমন দাম হতে পারে বা কেমন সময়ে কী সময়ে ধান করলে আমরা ভালো ফলন পেতে পারি বা কী পরিচর্যা করলে আমরা ভালো ধান আশা করতে পারি, A to Z সকল তথ্য সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে যাচ্ছি। দর্শক বন্ধু, আমাদের আজকের ভিডিওটা অনেক বড় হবে, আশা করি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দর্শক বন্ধুরা, প্রথমে আসি ধানের বীজ নিয়ে। ধানের বীজ বলতে বোঝায় যা থেকে ধানের চারা জন্মায়, যা বিভিন্ন প্রকারের হয়, যেমন ব্রি ধান, হাইব্রিড এবং ভালো ফলনের জন্য রোগমুক্ত, পরিষ্কার ও আগাছামুক্ত ক্ষমতা সম্পন্ন বীজ বাছাই করা গুরুত্বপূর্ণ, যা সাধারণত বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট BRI অর্থাৎ বিরি অন্যান্য সংস্থা সরবরাহ করে থাকে। সঠিক জাত নির্বাচন, বীজ শোধন ও সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করলে কৃষকরা ভালো ফলন পেতে পারেন। ধান বীজের প্রকারভেদ: প্রজনন বীজ, ভিত্তি বীজ ও প্রত্যায়িত বীজ। বীজের গুণগত মান অনুযায়ী এই প্রধান শ্রেণীবিভাগ করা হয়। জাত অনুযায়ী: ব্রি ধান যেমন ব্রি ধান 29, ব্রি ধান 34, হাইব্রিড ধান যেমন ব্রি ধান 49, জিরা শাইল ইত্যাদি। বৈশিষ্ট্য অনুযায়ী কিছু জাত এর জন্য ভালো হবে, কিছু সুগন্ধি যেমন ব্রি ধান নয়, আবার কিছু জলমগ্নতা সহনশীল। বীজ বাছাই ও শোধন: বাছাই: রোগমুক্ত, মিশ্রণ মুক্ত, পরিষ্কার পুষ্ট বীজ বাছাই করতে হবে, যা অন্তত 80% রোগমুক্ত ক্ষমতা সম্পন্ন হয়। শোধন পদ্ধতি: ইউরিয়া দ্রবণ 10 লিটার পানিতে 375 গ্রাম ইউরিয়া মিশিয়ে 10 কেজি বীজ নাড়াচাড়া করলে পুষ্ট বীজ নিচে থাকবে এবং অপুষ্ট বীজ ভেসে উঠবে, অর্থাৎ ভাসমান যে বীজ ফেলে দিয়ে নিচের পুষ্ট বীজ তুলে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। চাষাবাদের বীজের ব্যবহার: বীজের হার: প্রতি হেক্টর 15 থেকে 20 কেজি অর্থাৎ বীজ প্রয়োজন হয়, জাত ভেদে ভিন্ন হতে পারে। বীজতলা: সঠিক সময়ে বীজ বপন করে 25 থেকে 30 দিন বয়সে চারা মূল জমিতে রোপণ করতে হয়। গুরুত্বপূর্ণ দিক: জাত নির্বাচন, জমির প্রকার, মৌসুম ও আবহাওয়ার উপর ভিত্তি করে উপযুক্ত জাত বাছাই করা উচিত। বীজ সংরক্ষণ: ভালো ফলনের জন্য সঠিক পদ্ধতিতে বীজ সংরক্ষণ করা জরুরি, যা বীজের গুণগত মান ধরে রাখে। ভালো মানের ধান বীজ পেতে কৃষি বাতায়ন অর্থাৎ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মতো উৎসগুলো থেকে তথ্য বীজ ও সংগ্রহ করা যেতে পারে। দর্শক বন্ধুরা, এবার আমরা আলোচনা করব ধানের চারা নিয়ে। ধানের চারা হলো ধানের চাষের প্রথম ধাপ, যা বীজতলা থেকে চারা উৎপাদন করে মূল জমিতে রোপণ করা হয়। ভালো ফলনের জন্য সুস্থ, সবল ও সঠিক বয়সের চারা তৈরি করা জরুরি, যার জন্য বীজতলা প্রস্তুতি, সঠিক দূরত্ব অর্থাৎ বীজ বপন এবং উপযুক্ত পরিচর্যা প্রয়োজন, যেমন পর্যাপ্ত সেচ ও সার। চারা রোপণের মাধ্যমে সরাসরি বীজ বপনের চেয়ে ফলন বাড়ে, কারণ এত বেশি খুশি হয় যা ধানের উৎপাদন বাড়াতে বৃদ্ধি করে। ধানের চারা উৎপাদন ও রোপণ পদ্ধতি: বীজতলা তৈরি, স্থান নির্বাচন, রোদযুক্ত ও উঁচু জায়গা নির্বাচন করুন। মাটি প্রস্তুতি: ভালোভাবে মাটি কুপিয়ে সমান করে ঝুরঝুর করতে হবে। বীজ ও দূরত্ব: সাধারণত প্রতি বর্গ মিটার 100 থেকে 150 গ্রাম বীজ ছিটিয়ে বপন করা হয়, তবে বীজের গুণাগুণ অনুযায়ী পরিমাণ পরিবর্তিত হতে পারে। চারার বয়স ও রোপণের সময়: আউশ 20 থেকে 25 দিন, আমন 25 থেকে 30 দিন, বোরো 40 থেকে 45 দিন। চারা রোপণ: দূরত্ব: সারি থেকে সারির দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার, 8 থেকে 10 ইঞ্চি এবং চারা থেকে দূরত্ব 15 থেকে 20 সেন্টিমিটার অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি রাখতে হবে। পরিমাণ: প্রতি গোছায় 2 থেকে 3টি চারা রোপণ করুন। হাইব্রিডের ক্ষেত্রে একটি। গভীরতা: 2 থেকে 3 সেন্টিমিটার গভীরে চারা রোপণ করা উচিত। পরিচর্যা ও সার ব্যবস্থাপনা: সেচ ও সার: চারা অবস্থায় পর্যন্ত সেচ ও মাটির উর্বরতা অনুযায়ী সার যেমন ফসফরাস, পটাশ প্রয়োগ করা প্রয়োজন। রোগ ও পোকা দমন: ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করা রোগ ও পোকা আক্রমণ থেকে চারা রক্ষা করতে হবে। গুরুত্বপূর্ণ দিক: সঠিক দূরত্বে চারা রোপণ করলে বেশি খুশি হয়, যা ফলন বাড়াতে সাহায্য করে। চারার বয়স অনুযায়ী রোপণ করলে ধানের ভালো ফল নিশ্চিত হয়। ট্রেতে চারা তৈরি করলে যান্ত্রিক রোপণও সহজ হয় এবং চারা দ্রুত বাড়ে।
দর্শক বন্ধুরা, এবার আসি ধানের ভিটামিন নিয়ে। ধানের মধ্যে সরাসরি ভিটামিন এ না থাকলে প্রক্রিয়াজাত ধান যেমন লাল চাল ভিটামিন বি3, নিয়াসিন অর্থাৎ বি6 থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। পাশাপাশি ধানের ফলন বাড়াতে কৃষকরা বিভিন্ন ভিটামিন ও গ্রোথ রেগুলেটর অর্থাৎ পিজিআর ব্যবহার করে, যা ধানের পুষ্টি ও ফলন বৃদ্ধিতে সাহায্য করে। ধানে প্রাপ্ত পুষ্টি উপাদান: ভিটামিন বি3, নিয়াসিন। লাল ভাতে প্রচুর পরিমাণে নিয়াসিন থাকে, যা বিপাক ক্রিয়ায় সাহায্য করে। ভিটামিন বি6 এটিও ধানের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা স্নায়ুতন্ত্র অন্যান্য কাজে লাগে। অন্যান্য খনিজ: ধান ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজের ভালো উৎস। কৃষিক্ষেত্রে ধানে ব্যবহৃত ভিটামিন পিজিআর ধানের ভালো ফলনের জন্য নির্দিষ্ট সময়ে বিভিন্ন ভিটামিন ও প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ পিজিআর ব্যবহার করা হয়, যা ধানের বৃদ্ধি, শীষের গঠন ও দানা পূরণে সাহায্য করে। এর মধ্যে বি ভিটামিন অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ পিজিআর যা স্প্রে করা হয়। ভিটামিন এ সমৃদ্ধ ধান: সাধারণত ধানে ভিটামিন এ না থাকলে বিজ্ঞানীরা গোল্ডেন রাইস অর্থাৎ তৈরি করেছেন, যা বিভিন্ন এ সমৃদ্ধ অপুষ্টি দূরীকরণ সহায়ক। সুতরাং ধান একটি শস্য হলেও এটি প্রক্রিয়াজাতকরণে কৃষিতে ব্যবহৃত বিশেষ স্প্রেতে বিভিন্ন ভিটামিন পাওয়া যায়, যা আমাদের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শক বন্ধুরা, এবার আসি আমি ধানের ছত্রাকনাশক নিয়ে। ধানের প্রধান ছত্রাকজনিত রোগ যেমন ব্লাস্ট, খোল পচা দমনের জন্য ট্রাইসাকাইজল যেমন ট্রুপার, প্রোপিওনাজল যেমন টিল্ড, অ্যাজোস্ট্রোবিন, টেবুকোনাজল এবং অ্যাসিবিন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করা হয়, যা গাছের পাতা ও কাণ্ডের মাধ্যমে শোষিত হয়ে রোগ প্রতিরোধ করে। ট্রান্সলেমিয়ার অর্থাৎ গুণসম্পন্ন হওয়ায় পাতায় উভয় দিকে কাজ করে। সঠিক মাত্রায় অনুমোদনে ছত্রাকনাশক ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায়। জনপ্রিয় কিছু ছত্রাকনাশকের নাম নিচে দেওয়া হলো: ট্রাবুপার অর্থাৎ ট্রাইসাকাইজল 75 WP, ব্লাস্ট রোগ দমনে কার্যকর, দীর্ঘস্থায়ী ও অন্তর্বাহী। টিল্ড, প্রোপিওনাজল 250 EC, খোল পচা ও অন্যান্য ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণ ব্যবহৃত হয়, প্রতিরোধক ও প্রতিষেধক হিসাবে কাজ করে। অ্যাসিবিন, চতুর্মুখী ক্রিয়া সম্পন্ন অর্থাৎ ছত্রাকজনিত রোগ দমনে 100% কার্যকারিতা নিশ্চিত করে। জিল, ট্রাইসাইক্লোকোনাজল 75 WP, ট্রোপোপারের মতোই ব্লাস্ট রোগ দমনে ব্যবহৃত হয়। নেটিভো 75 WG, স্ট্রোবিলিয়ারিন ও ট্রাইজল গ্রুপের মিশ্রণে ব্লাস্ট রোগ নিয়ন্ত্রণে বিশেষ কার্যকরী। অ্যামিস্টারটপ সিনজেন্টা কোম্পানির একটি কার্যকর ছত্রাকনাশক। প্রয়োগ পদ্ধতি ও সতর্কবার্তা: মাত্রা: প্রতি 10 লিটার পানিতে অনুমোদিত মাত্রা অনুযায়ী মিশিয়ে, যেমন ট্রাইসাইক্লোকোনাজল অ্যাজিস্ট্রোবিন গ্রুপের অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে। সময়: বিকেলে স্প্রে করা সবচাইতে ভালো। পুনরাবৃত্তি: 7 দিন অন্তর 2 বার স্প্রে করা যেতে পারে। সতর্কতা: আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা উচিত নয় এবং নাড়া জমিতে পুড়িয়ে দেওয়া ভালো। গুরুত্বপূর্ণ: ছত্রাকনাশকের ব্যবহারের আগে অবশ্যই প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা ভালোভাবে পড়ে সঠিক মাত্রা ও প্রয়োগ করে পদ্ধতি অনুসরণ করা উচিত। প্রয়োজনে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিন। দর্শক বন্ধুরা, এবার আসি ধানের গুরুত্বপূর্ণ একটি রোগ, ধানের মাজরা পোকা। ধানের মাজরা পোকা ধানের একটি প্রধান ক্ষতিকর পোকা, যা ক্রিয়াকাণ্ডের ভেতর ঢুকে কচি অংশ খেয়ে ফেলে। ফলে মরা ডিগ অর্থাৎ নতুন পাতা মরা এবং বা শীষ বের হওয়ার পর সাদা ও মরা শীষ দেখা দেয়। ফলে ব্যাপক ফলন কমিয়ে দেয় 30-70% পর্যন্ত। বাংলাদেশে হলুদ, কালো মাথা ও গোলাপি মাজরা পোকা মূলত ক্ষতি করে, যা দমনের জন্য ডিম ও মদ সংগ্রহ, পাখির বাসার ব্যবস্থা এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়, তবে সঠিক সময়ে দমন জরুরি। আক্রমণের লক্ষণ: মরা ডিগ: ক্রিয়াকাণ্ডের ভেতর থেকে নরম অংশ খেয়ে ফেলার পরে ডিগ বা নতুন পাতা মরে যায়, যা টান দিলে সহজে উঠে আসে। সাদা ও মরা শীষ: শীষ বের হওয়ার পর মাজরা পোকার আক্রমণে শীষ শুকিয়ে সাদা হয়ে যায়। কাণ্ডে ছিদ্র: পোকা খাওয়া অংশে ছিদ্র ও মল দেখা দেয়। দমন ব্যবস্থা: জৈবিক নিয়ন্ত্রণ:
ক্ষেত পর্যবেক্ষণের সময় মথ ও ডিম সংগ্রহ করে নষ্ট করা এবং ডাল পাতা পুঁতে পোকামাকড় পাখি বসাতে হবে। যান্ত্রিক নিয়ন্ত্রণ, হাত জাল দিয়ে পূর্ণবয়স্ক মথ ধরে ফেলা। রাসায়নিক নিয়ন্ত্রণ, আক্রমণের তীব্রতা বেশি হলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করা। পরিচর্যা, আমন ধান কাটার পর নাড়া পুড়িয়ে ফেলা গুরুত্বপূর্ণ বিষয়। আউশ ও বোরো মৌসুমে আক্রমণ বেশি হয়, তবে সব সময়ে যে কোনো মৌসুমে হতে পারে, নাও পারে। ক্ষতিকর পরিমাণ 13 থেকে 26% থেকে 70% পর্যন্ত হতে পারে। ধানের শীষ ব্লাস্ট রোগ হলো ধানের একটি মারাত্মক ছত্রাকজনিত রোগ যা ম্যাগনিপ্লেসারাইস নামক ছত্রাক দ্বারা হয়, যা শীষের গোড়া ও নেক আক্রমণ করে, ফলে শীষ আসে না, চাল হয় না এবং এটি পাতা ব্লাস্ট, কীট ব্লাস্টের মতো একটি রোগ যা ধানের ফলন ব্যাপকভাবে কমিয়ে দেয়। এই রোগের প্রতিকারের জন্য ছত্রাকনাশক ব্যবহার, জমিতে সঠিক সেচ, পানি নিষ্কাশন ও পটাশ সার ব্যবহার করা জরুরি। ধানের শীষ ব্লাস্ট কারণ ম্যাগনিপ্লেসারাইস নামক ছত্রাক আক্রমণ। শীষ বের হওয়ার পর গোড়ায় নেক আক্রমণ করে। লক্ষণ: ধানের গোড়া কালো হয় এবং দুর্বল হয়ে যায়। শীষ বের হতে পারে না, বের হলেও চিটা হয়, ফলে ধানের দানা কম হয়। পাতা ও অন্যান্য অংশে ডিম্বাকৃতি রোগ, পাতায় ব্লাস্ট হতে পারে। প্রতিকার ও ব্যবস্থাপনা: ছত্রাকনাশক টিপকোনাজল ও টাইফ্লোভিন এবং গ্রুপের ছত্রাকনাশক অর্থাৎ নেগেটিভও বিকেলে স্প্রে করা। সার, পটাশ সার 5 কেজি বিঘা প্রতি উপরিভাগে সেচ দেওয়া এবং পরিচর্যা ঘন ঘন ও চারা রোপণ এড়িয়ে চলা এবং জমিতে পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশন করা। নিয়মিত পর্যবেক্ষণ, শীষ বের হওয়ার পর নিয়মিত খেয়াল রাখা ও রোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা করা। গুরুত্বপূর্ণ কিছু তথ্য: এই রোগটি চারা অবস্থা অর্থাৎ ধান পাকার আগ পর্যন্ত যে কোনো সময় হতে পারে, তবে কুশি ও শীষ বের হওয়ার সময় আক্রমণ বেশি হয়। আক্রমণের স্থান অনুযায়ী একে পাতা ব্লাস্ট, কীট ব্লাস্ট বা শীষ ব্লাস্ট বলা হয়। দর্শক বন্ধুরা, এখন আমরা জানব ধানের পাতা পোড়া রোগ। ধানের পাতা পোড়া বলতে ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ, যা বিএলবি অর্থাৎ পাতা মোড়ানোর প্রকার। আক্রমণ বোঝানো হয় যা পাতা হলুদ বাদামি করে পুড়িয়ে ফেলার মতো দেখায়, ফলে ফলন কমে যায়। বিএলবি রোগের জন্য অতিরিক্ত নাইট্রোজেন ও সার, আর্দ্র আবহাওয়া অনুকূলে যা পাতায় পানি ভেজা দাগ সৃষ্টি করে, পাতা শুকিয়ে যায়। অন্যদিকে পাতা মোড়ানো পোকা পাতা মুড়িয়ে খেয়ে সাদাতে দাগ করে ফেলে। এর প্রতিকারে প্রতিরোধী জাত ব্যবহার, সঠিক সার ব্যবস্থাপনা, ছত্রাকনাশক স্প্রে এবং আক্রমণ পাতা ও পোকা দমন জরুরি। বিএলবি পাতা পোড়া রোগ লক্ষণ: চারা অবস্থায় কৃষক নেটিয়ে পোড়া রোগ অর্থাৎ বড় গাছে পাতার অগ্রভাগ কিনারা থেকে শুরু করে পানি ভেজা দাগ দেখা যায়, যা পরে বাদামি ও খয়েরি রঙের ধারণ শুকিয়ে যায়। কারণ ব্যাকটেরিয়াজনিত রোগ যা উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা অতিরিক্ত ইউরিয়া সারের জন্য বাড়ে। ধানের পাতা মোড়ানো রোগ বা পোকা লক্ষণ: শুঁয়োপোকা পাতা পুড়িয়ে যার ভেতর থেকে সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে সাদা লম্বা দাগ ও পোড়া দাগ দেখা যায়। কারণ পোকার ক্রিয়া পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, পুরানো পাতার ভেতরে বড় হয়। প্রতিকার ব্যবস্থাপনা: প্রতিরোধী জাত বিএলবি প্রতিরোধী ধরনের জাত ব্যবহার করা। সার ব্যবস্থাপনা: অতিরিক্ত নাইট্রোজেন ও ইউরিয়া সার প্রয়োগ অর্থাৎ এড়িয়ে চলুন, যা রোগ কোপন বাড়ায়। ছত্রাকজনিত কীটনাশক ভ্যালিডাইমিথিক, হেক্সাকোনাজল, প্রোপিওনেকোনাজল এবং থায়োফেনেট্রিনথ্রাইড জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি পোকা দমনের জন্য কীটনাশক স্প্রে করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা: জমি থেকে আগাছা ও খড়কুটো পরিষ্কার রাখা এবং রোগ পোকার জীবাণু কীটনাশক আশ্রয়স্থল থেকে ভালো রাখা। জমির অবস্থা: জমিতে পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা। ধানের সার প্রয়োগ পদ্ধতি: ধানের জন্য প্রয়োজনীয় সার হল নাইট্রোজেন, ইউরিয়া, ফসফরাস, টিএসপি, ডিএপি ও পটাশ, এমওপি। মাটির উর্বরতা ও ধানের চাহিদা অনুযায়ী প্রয়োগ করতে হয়। চারা রোপণের আগে ফসফরাস ও পটাশ এবং চারা বড় হওয়ার সাথে সাথে নাইট্রোজেন সার দিতে হয়, যা মাটি পরীক্ষা করে এবং কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উত্তম।
প্রধান সারের প্রকার ও কাজ। ইউরিয়া, নাইট্রোজেন গাছের পাতা ও কাণ্ড বৃদ্ধিতে সাহায্য করে, তবে অতিরিক্ত ব্যবহারে গাছ হেলে যেতে পারে। টিএসপি ও ডিএপি ও ফসফরাস শিকড়কে শক্তিশালী করে এবং গাছের প্রাথমিক বৃদ্ধিকে বেশি করে, যা চারা রোপণের আগে দেওয়া হয়। পটাশ গাছের সামগ্রিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যান্য জিপসাম, জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি নিউট্রিয়েন্ট ধানের ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ। প্রয়োগের সময় ও পদ্ধতি: উদাহরণস্বরূপ, বোরো ধানের জন্য চারা রোপণের আগে শেষ চাষের সময় টিএসপি, ডিএপি, পটাশ, জিপসাম, জিঙ্ক ও ম্যাগনেসিয়াম সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চারা রোপণের 15 থেকে 20 দিন পর প্রথম কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। ধানের দুধ অবস্থা অর্থাৎ দানা গঠনের আগে দানা গঠনের সময় ইউরিয়া শেষ কিস্তিতে দিতে পারেন। জৈব সার যেমন গোবর সার ফসলের অত্যন্ত 7 থেকে 10 দিন আগে জমিতে মিশিয়ে দিতে হবে। মাটি পরীক্ষা: মাটির পুষ্টি উপাদানের অভাব জানতে মাটি পরীক্ষা করানো জরুরি। ভারসাম্য পরীক্ষা: অতিরিক্ত সার ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হতে পারে, তাই সুষম সার ব্যবহার করা ভালো। কৃষি কর্মকর্তার পরামর্শ: ধানের জাত, মাটির ধরন এবং ফসলের প্রজাতি অনুযায়ী সঠিক মাত্রা জানতে হবে। কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন এই প্রয়োজনের জন্য। দর্শক বন্ধুরা, এবার আসি ধানের সেচ সম্পর্কে। ধানের সেচ বলতে বোঝায় ধানের জমিতে কৃত্রিমভাবে পানি সরবরাহ করা, যা বিশেষত বোরো মৌসুমে সেচ নির্ভর এবং আমন মৌসুমে বৃষ্টির অভাব প্রয়োজন হয় এবং এর মতো পানি সাশ্রয়ী পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে পর্যায়ক্রমে ভিজিয়ে ও শুকিয়ে সেচ দেওয়া হয়। সঠিক সময়ে পরিমিত সেচ ফলন বাড়ায়, কিন্তু অতিরিক্ত পানি বা জলবায়ুতে রোগ ও পোকার আক্রমণ বাড়াতে পারে। সেচ প্রদানের গুরুত্বপূর্ণ দিক: বোরো ধানে এটি সম্পূর্ণ সেচ নির্ভর, তাই পানি সরবরাহ অত্যাবশ্যক। আমন ধান বৃষ্টিতে কম হলেও যেন পানির সেচ প্রয়োজন হয়, বিশেষত যখন থোড়ো আসে, ধান শক্ত হয়। এই DW পদ্ধতি: এটি একটি আধুনিক সাশ্রয়ী পদ্ধতি যেখানে জমিতে পানি ধরে রাখার জন্য শুকিয়ে যেতে পারে ছিদ্রযুক্ত নল এবং ব্যবহার করা পানির মাত্রা পর্যবেক্ষণ করা হয়। পানি আশ্রয়: AWD পদ্ধতি প্রচলিত পদ্ধতিতে 30 থেকে 35% পানি কম লাগে, সেচ খরচও কমে। সেচের সময়: চারা রোপণের পর প্রথম সপ্তাহে হালকা ভেজা রাখতে হবে। থোড় আসা থেকে দানা শক্ত করে জমিতে 2 থেকে 5 সেন্টিমিটার 0 থেকে 8 এবং 0 থেকে 9 ইঞ্চি পানি রাখা ভালো। ফসল কাটার 15 দিন আগে সেচ বন্ধ করে দেওয়া উচিত। সেচ ও মাটি ব্যবস্থাপনার মূল লক্ষ্য: মাটি পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখে, অতিরিক্ত সেচ, জলাবদ্ধতা এড়ানো, রোগ ও পোকার আক্রমণ প্রতিরোধ করা, পানি সাশ্রয় করে সেচ খরচ কমানো। ধানের ফলন বৃদ্ধিতে আমাদের যে সকল কাজ করা প্রয়োজন: ধানের ফলন বাড়াতে উচ্চমানের বীজ ব্যবহার, সঠিক সময়ে সঠিক পরিমাণে সার প্রয়োগ, বিশেষত ইউরিয়া, পটাশ এবং জিঙ্ক, সঠিক দূরত্বে চারা রোপণ, আগাছা মুক্ত রাখা এবং থোড় ও ধান বের হওয়ার আগে ও পরে বিশেষ পরিচর্যা এবং যেমন স্প্রে করা পরিহার্য, যা ভালো ফলনের জন্য চাবিকাঠি। উন্নত বীজ ও চারা রোপণ: উচ্চমানের বীজ ভালো ফলনের জন্য উন্নত জাতের মানসম্পন্ন বীজ ব্যবহার করুন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভালো বংশোদ্ভূত নিশ্চিত করে। সঠিক চারা: সঠিক বয়সে সাধারণত 15 থেকে 20 দিন সুস্থ চারা রোপণ করুন। সঠিক দূরত্ব: জমিতে চারা রোপণের সময় দূরত্ব বজায় রাখুন, যা কুশি বাড়াতে ও ফলন বৃদ্ধিতে সাহায্য করে। সার ব্যবস্থাপনা: ইউরিয়া, পটাশ চারা রোপণ 10 থেকে 12 এবং 25 থেকে 30 এবং 40 থেকে 45 দিনের মধ্যে নির্দিষ্ট হারে ইউরিয়া সার ও পটাশ সার প্রয়োগ করুন। জিঙ্ক: থোড় আসার আগে অর্থাৎ কাইস্তর অবস্থায় জিঙ্ক যেমন বোরন স্প্রে করলে ফলন 30 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। মাটি পরীক্ষা: মাটির পুষ্টি উৎপাদনের ঘাটতি পূরণে মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা উত্তম। পরিচর্যা ব্যবস্থাপনা: এই ব্যবস্থাপনা থোড় অবস্থায় সময় 2 থেকে 3 ইঞ্চি জমিতে পানি ধরে রাখা ভালো। আগাছা দমন: আগাছা মুক্ত পরিবেশ নিশ্চিত করুন, কারণ আগাছা মুক্ত পুষ্টি উৎপাদনের জন্য ধানের সাথে বিশাল প্রতিযোগিতা করে।
পোকা ও রোগ, মাজরা পোকা ও বাদামি শোধক পোকা, অন্যান্য রোগবালাই দমনে সঠিক সময়ে উপযুক্ত কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করুন। বিশেষ স্প্রে ধানের থোর বের হওয়ার আগে ও পরে পুষ্টি ও রোগের জন্য স্প্রে করলে ফলন বৃদ্ধি হয়। জমি প্রস্তুতি, ভালোভাবে জমি প্রস্তুতি, মাটি ভালোভাবে চাষ ও সারের সাথে মিশিয়ে জমি প্রস্তুত করুন। শিকড়ের বৃদ্ধি সহজ করে। এ পদ্ধতিতে অনুসরণ করলে ধানের ফলন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। দর্শক বন্ধুরা, এবার ধানের বাজারের যে আপডেটটি রয়েছে 2026 সালে সেটি নিয়ে। বাংলাদেশের ধানের বাজার বর্তমানে ডিসেম্বর 2025 আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ হয়ে চলছে। সরকার উচ্চ মূল্য নির্ধারণ করলেও বাজারে তার প্রভাব কম। কৃষক পর্যায়ে ধান বিক্রি হচ্ছে সরকারিভাবে দরের চেয়ে কম ও সামান্য বেশি, প্রায় 900 থেকে 1400 টাকা মণ। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বৃদ্ধি ও চাহিদার কারণে চালের দাম নিম্নমুখী, ভবিষ্যতে আরও কমার সম্ভাবনা আছে, যা স্থানীয় বাজারে প্রভাব ফেলেছে। স্থানীয় বাজার বাংলাদেশ কৃষক পর্যায়ে আমন ধান যেমন 49 সন্না বিক্রি করা হচ্ছে 900 থেকে 1400 টাকা প্রতি মণ কেজি, 40 কেজি করে, যা উৎপাদন খরচের চেয়ে সামান্য বেশি ও কাছাকাছি। সরকারের সংগ্রহ, সরকারও এই মৌসুমে প্রতি কেজি শেষ চাল 50 টাকা ও 34 টাকায় কিনছে, কিন্তু এতেও বাজার তেমন প্রভাব পড়ছে না, কারণ কৃষকের প্রত্যাশা উৎপাদন খরচ বেশি। চালের খুচরা মূল্য, মিনিকেট, জিরা, শাহিল এবং কাটারি ভোগের মতো চালের দাম প্রতি কেজি প্রায় 38 থেকে 73 টাকা, তার বেশি এলাকাভেদে ভিন্ন। আন্তর্জাতিক বাজারে দাম নিম্নমুখী, এল নিনোর প্রভাব কম হয় বিশ্বজুড়ে। বিশ্বজিৎ এশিয়ায় ধানের উৎপাদন বাড়ায় বিশ্ববাজারে চালের দাম কমছে, যা আগামী 2026 সালের দিকেও অব্যাহত থাকতে পারে। থাই ও ভারত রপ্তানি কাছে কমেছে, যদিও কিছু দেশীয় হস্তক্ষেপ দামে কিছুটা স্থিতিশীলতা আনছে। মূল বিষয়, বিশ্ব বাজারে দাম কমলে বাংলাদেশের উৎপাদনের খরচ ও চাহিদা বেশি থাকায় খুচরা চালের দাম এখনো বেশি। তবে আন্তর্জাতিক বাজারে অভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে। কৃষকের সরকারি দরে ধান বিক্রি করতে আগ্রহ দেখাচ্ছে না, কারণ দাম কম। দর্শক বন্ধু, এতক্ষণ ধরে কৃষি চ্যানেল 24 এর সাথে থেকে আমাদের সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।